আসসালামু আলাইকুম দর্শক, আমি মশিউর রহমান অ্যাডিলেড সাউথ অস্ট্রেলিয়া থেকে বলছি। বাংলাদেশে যারা বিভিন্ন কর্পোরেট সেক্টরে বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, ইনফরমেশন টেকনোলজি এরকম আরও অজস্র ধরনের রোলে যারা জব করছেন, যারা অভিজ্ঞ, তাদেরকে এই সাউথ অস্ট্রেলিয়া গভর্নমেন্ট স্টেট নমিনেশনের থ্রুতে এইখানে স্কিলড মাইগ্রেশনের একটা বিশেষ সুবিধা দিচ্ছে। জাস্ট অল্প কয়েকটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলেই আপনি এই সাউথ অস্ট্রেলিয়া স্টেটের নমিনেশন নিয়ে এই সাউথ অস্ট্রেলিয়াতে এসে স্কিল মাইগ্রেশন করতে পারবেন, ফ্যামিলি নিয়ে এখানে সেটেল হতে পারবেন এবং এইখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের বেশ কিছু নাগরিক সুযোগ সুবিধা সেগুলোও আপনি পেতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। আমি আজকে দেখাবো আপনাদেরকে এই স্কিল মাইগ্রেশনের জন্য কারা পারবে অ্যাপ্লাই করতে, কি কি যোগ্যতা তাদের লাগবে, ইভেন কিভাবে তারা অ্যাপ্লাই করবেন সেই বিষয়েও কিছু তথ্য আমি আপনাদেরকে আজকে দিব। তো এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানতে পুরো ভিডিওটা দেখুন। আমার গত ভিডিওতে সাউথ অস্ট্রেলিয়া স্টেট নমিনেশন এবং সেই নমিনেশনের মাধ্যমে 491 যে ভিসা পাওয়া যেতে পারে সেটা নিয়ে আমি জেনারেল কিছু ইনফরমেশন দিয়েছিলাম। আর আজকে আমি যেটা নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে যে এই 491 ভিসা এবং স্টেট নমিনেশন এর মাধ্যমে কিভাবে বাংলাদেশে যারা কর্পোরেট সেক্টরে কাজ করছেন তারা কিভাবে অস্ট্রেলিয়াতে স্কিলড মাইগ্রেশন করতে পারেন। তো স্কিল মাইগ্রেশন মানেই হচ্ছে যে এখানে স্থায়ীভাবে থাকা, স্থায়ীভাবে সপরিবারে এখানে বসবাস করা, এখানে সেটেল হওয়া। আর এই 491 যে ভিসাটা, এই ভিসাটা দেওয়া হয় কিন্তু 5 বছরের জন্য। কিন্তু 5 বছরের জন্য ভিসা দেওয়া হলে তাহলে সেটা থেকে কিভাবে স্কিল মাইগ্রেশন হতে পারে, তো সেই বিষয়টাই হচ্ছে আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। তো দর্শক, আপনারা হয়তো জানেন যে এই সাউথ অস্ট্রেলিয়া যারা আর কি এই স্টেট নমিনেশনটা দিচ্ছে, সাউথ অস্ট্রেলিয়ারই একটা স্টেট এবং এই স্টেটটা এখন বসবাসের জন্য পরিবেশগত কারণে, বিভিন্ন কারণে, এখানে কাজের সুযোগ ইত্যাদি কারণে এটা খুবই চমৎকার একটা জায়গা এবং এটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট লিভেবল সিটি যেটা অ্যাডিলেড, সেই অ্যাডিলেড এই স্টেটের মধ্যে অবস্থিত। তার মানে হচ্ছে এই এলাকাটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বসবাসযোগ্য জায়গাগুলোর একটা। যখন কেউ সাউথ অস্ট্রেলিয়ার স্টেট নমিনেশনের থ্রুতে এই 491 টেম্পোরারি ওয়ার্ক ভিসা যেটা, এই ভিসাটা পেয়ে যাবেন, তখন তাকে এই ভিসাটা দেওয়া হবে কিন্তু 5 বছরের জন্য এবং এই 5 বছর তাকে সাউথ অস্ট্রেলিয়াতেই থাকতে হবে। সাউথ অস্ট্রেলিয়ার বাইরে যাওয়া যাবে না। বেড়ানোর জন্য অবশ্যই যাওয়া যাবে, মানে থাকার জন্য আর কি, থাকার জন্য, কাজ করার জন্য তাকে সাউথ অস্ট্রেলিয়াতে থাকতে হবে। কিন্তু এই সাউথ অস্ট্রেলিয়াতে এই ভিসায় 3 বছর থাকার পরেই একটা খুব সহজ কন্ডিশন ফুলফিল করে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পার্মানেন্ট রেসিডেন্সি পেতেও পারবেন। তার মানে হচ্ছে স্থায়ীভাবে থাকতে পারবেন। আর ওয়ান্স কেউ যখন পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেলেন তখন কিন্তু এই স্টেটে থাকতে হবে সেই বাধ্যবাধকতা আর থাকবে না। তখন তিনি অস্ট্রেলিয়ার যে কোনো জায়গাতেই মুভ করতে পারবেন, যে কোনো জায়গাতেই বসবাস করতে পারবেন সপরিবারে। আর কন্ডিশনটা হচ্ছে এই 3 বছর তাকে প্রতি বছর 53,900 অস্ট্রেলিয়ান ডলার করে তাকে আর্ন করতে হবে, তাকে উপার্জন করতে হবে এবং সেটা তাকে প্রমাণ করে দেখাতে হবে। আর এই যে 53,900 ডলার উপার্জন, এটা কিন্তু খুব কঠিন কিছু না। যে কোনো একটা এন্ট্রি লেভেল জব বা একটা সাধারণ চাকরি করেই এই পরিমাণ ইনকাম বছরে করা সম্ভব। আর পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাওয়ার পরে এর পরবর্তীতে ন্যাচারাল প্রসেসেই এরপরে অ্যাপ্লিক্যান্ট সিটিজেনশিপ, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, এগুলোও তিনি লাভ করবেন। এই স্কিল নমিনেশন এবং স্কিল নমিনেশনের থ্রুতে ভিসা অ্যাপ্লিকেশন, এই পুরো ব্যাপারটা একটু জটিল, যেটার মধ্যে বেশ কিছু জিনিস বোঝার আছে আর কি। তো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু খেয়াল করে মন দিয়ে শুনবেন। আমি জিনিসটা খুব সহজভাবে আপনাদেরকে এক্সপ্লেন করবো, যাতে করে আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে জিনিসটা আপনাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওতে আমি হচ্ছে স্টেট নমিনেশন এবং স্টেট নমিনেশনের থ্রুতে যে ভিসা পাওয়ার যে ব্যাপারটা, তার রিকোয়ারমেন্টগুলো কি, সেই জেনারেল রিকোয়ারমেন্টগুলো, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে ডিসকাস করব। তো প্রথমে আমি আসি হচ্ছে যে কারা এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আমি প্রথমে যেটা বলছিলাম যে বাংলাদেশে কর্পোরেট ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অকুপেশনে, বিভিন্ন প্রফেশনে অনেক মানুষ যারা কাজ করছেন তারা এটার জন্য এলিজিবল হবেন বা তারা এটাতে করতে পারবেন যদি তাদের যে অকুপেশন, তাদের যে প্রফেশন, সেই প্রফেশনটা হচ্ছে এই সাউথ অস্ট্রেলিয়া স্টেটের যে একটা স্কিলড অকুপেশন লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টে তার সেই অকুপেশনটা থাকে। সেই লিস্টটা আপনি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ান স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইটে। সেটা হচ্ছে www.migration.sa.gov.au। এই ওয়েবসাইটে গেলে এখানে দেখবেন যে অকুপেশন লিস্ট বলে একটা জায়গা আছে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এই স্কিলড অকুপেশন লিস্টটা দেখতে পারবেন এবং এই স্কিলড অকুপেশন লিস্টের মধ্যে আপনি আপনার অকুপেশন,
আপনি যে পেশায় কাজ করছেন, আপনার যেটাতে দক্ষতা, সেই অকুপেশনটার নাম বা সেই প্রফেশনের নাম আপনি এখানে দিয়ে সার্চ করতে পারবেন যে আপনার অকুপেশনটাতে তারা নমিনেশন দিচ্ছে কিনা। অথবা আপনি চাইলে এই পুরো লিস্টটা স্ক্রল করেও আপনি সার্চ করে দেখতে পারেন যে এখানে কী কী অকুপেশন এখানে আছে, কোনোটা আপনার সাথে যায় কিনা। এটা কিন্তু কোনো চাকরি বা জবের বিজ্ঞাপন না যে এই পদগুলোতে অস্ট্রেলিয়ার লোক নিয়োগ করছে, তা কিন্তু না। এগুলো হচ্ছে স্কিল বা দক্ষতার নাম, যা হচ্ছে কোনো একটা অ্যাপ্লিক্যান্টের থাকতে হবে, এবং এটাই হচ্ছে সর্বপ্রথম রিকোয়ারমেন্ট বা পূর্ব শর্ত এই স্কিল নমিনেশনের থ্রুতে সাউথ অস্ট্রেলিয়াতে স্কিল মাইগ্রেশনের জন্য। ভিসার অ্যাপ্লিকেশন করে যদি কেউ ভিসা পেয়ে যায়, তাহলে কিন্তু শুধু ভিসাটাই দেওয়া হবে, এই স্কিলের সাথে রিলেটেড বা অন্য কোনোভাবে কোনো জব কিন্তু তাকে দেওয়া হবে না। জবটা তাকে এখানে এসে খুঁজে নিতে হবে। তবে এখানে জব অনেক অ্যাভেলেবল, এখানে জব পাওয়া যাচ্ছে। আর যার যেটা অকুপেশন বা যার যেটা স্কিল, সেই স্কিলেই যে তাকে এখানে এসে জব করতে হবে সেটারই কোনো বাধ্যবাধকতা নেই। আপনি একবার এখানে চলে আসার পরে যে কোনো জব আপনি এখানে করতে পারবেন। আর আসলে অনেক ধরনের জব এখন আছে, কিন্তু জবগুলো করার মতো যথেষ্ট জনশক্তি এখানে নেই বলেই কিন্তু তারা এই স্কিল মাইগ্রেন্টদেরকে এখানে নিয়ে আসছে। এখানে আপনি খেয়াল করলেই দেখতে পারবেন যে অনেকগুলো অকুপেশন আছে, অনেকগুলো পেশার নাম এখানে আপনি দেখতে পাচ্ছেন, যেগুলোতে কিন্তু বাংলাদেশের কর্পোরেট ইন্ডাস্ট্রিতে, কর্পোরেট ফিল্ডে অসংখ্য লোক কিন্তু অলরেডি কাজ করছে। বেশ কিছু কমন অকুপেশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেমন টিচিং আছে, ম্যানেজারিয়াল বিভিন্ন রকমের জব আছে, মার্কেটিং, সেলস, অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স, ফিনান্স ম্যানেজার, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, তারপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বা আইটি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন আর কি, তাদের স্কিলের কথা এখানে বলা হচ্ছে। অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে পাবলিক রিলেশন, এরকম প্রচুর অনেক রকমের মেডিকেল এবং হেলথ প্রফেশনাল যারা কাজ করছেন, তাদেরও এখানে অনেক রকমের অকুপেশন কিন্তু এই অকুপেশন লিস্টে দেওয়া আছে, বা তাদের দক্ষতার নামটা এখানে দেওয়া আছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে অকুপেশনগুলোর নাম খুব স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া আছে, বাট কোনো ক্ষেত্রে হয়তো ডিরেক্টলি জাস্ট ডেজিগনেশন বা পেশাটার নাম লিখলে এখানে নাও আসতে পারে। সেক্ষেত্রে জাস্ট অল্টারনেটিভ কিছু ওয়ার্ড দিয়ে একটু ট্রিকিভাবে, একটু অন্যভাবে একটু খুঁজে দেখতে হবে যে সেই অকুপেশনটা এখানে আছে কিনা। যে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, যে বাংলাদেশে যারা আমরা ব্যাংকে চাকরি করি, ব্যাংকে যারা ম্যানেজার, তারা হয়তো অনেকেই ব্যাংকার বা ব্যাংক ম্যানেজার শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু এখানে যদি আপনি ব্যাংকার বা ব্যাংক ম্যানেজার দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু দেখবেন যে কোনো কিছু আসছে না। কিন্তু আপনি যদি সেটাকে একটু ঘুরিয়ে যদি লেখেন যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক তো আসলে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট, সো আপনি যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউট লিখে এখানে সার্চ করেন তাহলে কিন্তু দেখবেন যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট ব্রাঞ্চ ম্যানেজার বলে একটা অকুপেশনের নাম আসছে, যার মানে হচ্ছে আসলে কিন্তু ব্যাংক ম্যানেজার। তো যাই হোক, যদি এখানে কারো অকুপেশনটা এখানে পাওয়া যায়, তার মানে হচ্ছে এখন তিনি নেক্সট স্টেজে যেতে পারেন। সেটা হচ্ছে যে এটার জন্য রিকোয়ারমেন্ট কী, এর জন্য কী লাগবে। তো সেটার জন্য এই পেজেই যদি আপনি ক্লিক করেন কোনো একটা অকুপেশনকে, তখন সেই অকুপেশনের কিছু ডিটেলস এখানে দেখাবে। একদম যদি নিচে চলে আসেন তাহলে দেখেন যে এখানে লাল রঙে অফশোর কথাটা লেখা আছে। অফশোর মানে হচ্ছে অস্ট্রেলিয়ার বাইরে থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আর কি লাগবে তার কিছু বেসিক জিনিস বলা হচ্ছে, যেমন বলছে যে এটার জন্য 65 পয়েন্ট লাগবে। তো এই পয়েন্টের বিষয়টা কি আমি ডিটেলস আপনাদেরকে বলবো। এটা হচ্ছে বেসিক্যালি কোনো এক ব্যক্তির অভিজ্ঞতা, কত বছরের অভিজ্ঞতা, তারপরে হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ওই রিলেটেড যে বিষয় অভিজ্ঞতা, সেই বিষয়েরই তার পড়াশোনা আছে কিনা, তারপর হচ্ছে তার ইংলিশ দক্ষতা কত, অর্থাৎ আইএলস স্কোর কত, এই ধরনের আরও বেশ কিছু বিষয় মিলিয়ে হচ্ছে একটা পয়েন্ট ক্যালকুলেট করতে হয়। সেই পয়েন্টে মিনিমাম 65 পয়েন্ট লাগবে, বাট 65 পয়েন্ট তোলাটা খুব কঠিন কিছু না। যারা এই বাংলাদেশের এই কর্পোরেট সেক্টরে কাজ করছেন বিভিন্ন অকুপেশনে, তাদের মধ্যে অনেকেই দেখবেন যে খুব সহজেই তাদের 65 পয়েন্ট বা তার চেয়ে বেশি চলে আসবে পয়েন্ট ক্যালকুলেশনে। এখন কি লাগবে নমিনেশনটা পাওয়ার জন্য সেটা বোঝার জন্য এখানে অফশোর যে লিঙ্কটা দেখাচ্ছে, এই লিঙ্কে যদি আপনি ফার্দার ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে জাস্ট 3টা জিনিস কিন্তু সাউথ অস্ট্রেলিয়ান স্টেট দেখবে নমিনেশন দেওয়ার জন্য, অর্থাৎ 3টা জিনিস যাদের মধ্যে আছে তার উপর বেস করে তারা হচ্ছে নমিনেশনটা দিবে। প্রথম যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে ইয়ার্স অ্যান্ড ফিল্ড অব স্কিলড এমপ্লয়মেন্ট, অর্থাৎ যিনি নমিনেশন চাচ্ছেন তার সে কোন ফিল্ডে তার স্কিল বা তার অভিজ্ঞতা আছে এবং সেটা কত বছরের আছে। মিনিমাম 1 বছর যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলেই সে হয়তো অ্যাপ্লাই করতে পারবে, বাট যত বেশি বছরের অভিজ্ঞতা থাকবে তত বেটার, তত বেশি পয়েন্ট আসবে। সেকেন্ড হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি বলতে অবধারিতভাবে এখানে বলা হচ্ছে আসলে আইএলস স্কোরের কথা। তো জেনারেলি কারো যদি আইএলসে 6 স্কোর থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, কারণ বেশিরভাগ অকুপেশনের ক্ষেত্রে আইএলস 6 হলেই চলবে। বাট এই যে আমি যে 65 পয়েন্টের কথাটা যেটা বললাম, এই পয়েন্টের একটা পার্ট কিন্তু এই আইএলস থেকেও আসবে। সো
এই পয়েন্টের ক্ষেত্রে কারো যদি জাস্ট 6 থাকে আইএলসে, সে হয়তো অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ওখানে গিয়ে সে কোনো পয়েন্টস পাবে না, সে এলিজিবল হলেও কোনো পয়েন্টস পাবে না। পয়েন্টস পাওয়ার জন্য হচ্ছে মিনিমাম 7 পেতে হবে আইএলসে। আইএলসে যদি কেউ 7 পায় সেক্ষেত্রে ওই পয়েন্ট ক্যালকুলেশনে সে এটার জন্য 10 পয়েন্ট পাবে। আর এছাড়া আরও কিছু স্পেসিফিক কিছু অকুপেশন আছে, যে অকুপেশনগুলোতে বা যে দক্ষতায় আইএলসের রিকোয়ারমেন্টটা একটু হাই, সেক্ষেত্রে হয়তো 7 বা ইভেন 8ও লাগতে পারে। দেন দ্য থার্ড পয়েন্ট যেটা বলছে যে ইওআই পয়েন্টস। ইওআই শব্দটার মানে হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আসলে হচ্ছে এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসের যখন কেউ এটার জন্য আবেদন করবে, সেই আবেদনের প্রথম স্টেজ। এই প্রথম স্টেজে একটা অনলাইন ফর্মে গিয়ে অ্যাপ্লিক্যান্টকে তার কিছু ডিটেলস ইনফরমেশন দিয়ে হচ্ছে সাবমিট করতে হয় যে তিনি এটার জন্য ইন্টারেস্টেড। ইওআই স্টেজে গিয়ে তাকে মিনিমাম ওই সময়টাতে 65 পয়েন্ট তাকে পেতে হবে। এটা হচ্ছে তাদের থার্ড রিকোয়ারমেন্ট। তো এই 3টা রিকোয়ারমেন্ট হচ্ছে স্টেটের নমিনেশনের রিকোয়ারমেন্ট, বাট স্টেট নমিনেশন পাওয়ার পরে অ্যাপ্লিক্যান্টকে হচ্ছে একটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে সেই 491 ভিসা। এই ভিসার কিন্তু আবার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো তাকে ফুলফিল করতে হবে। তো এই রিকোয়ারমেন্টগুলো চেক করার জন্য এখানেই কিন্তু দেখেন একটা লিঙ্ক তারা দিয়ে দিয়েছে, স্কিলড ওয়ার্ক রিজিওনাল প্রভিশনাল ভিসা সাবক্লাস 491। এই যে লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনাকে নিয়ে যাবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে, যেখানে গিয়ে আপনি হচ্ছে এই ভিসার ডিটেলসটা দেখতে পারবেন। আর এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কস্ট কত টাকা সেটাও তারা এখানে বলে দিচ্ছে। কস্ট হচ্ছে $4,240 অস্ট্রেলিয়ান ডলার। এটা হচ্ছে প্রতি অ্যাপ্লিক্যান্টের জন্য, অর্থাৎ যদি কোনো একটা ফ্যামিলি অ্যাপ্লাই করেন তাহলে ফ্যামিলির বাকি মেম্বারদের জন্য এই পরিমাণ করে খরচ হবে। সো $4,240 মানে হচ্ছে এখনকার মোটামুটি বাংলাদেশি টাকার হিসেবে 2,75,600 টাকা। এটা কিন্তু শুধু ভিসা অ্যাপ্লিকেশন ফি। আরও কিছু ফি আছে, যে ফিগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে বলবো। 491 ভিসার যে ডিটেলসটা, যেখানে এলিজিবিলিটি বা রিকোয়ারমেন্টসের যে সেকশনটা, এখানে যদি আসেন তাহলে এখানে আপনি ফার্দার যে রিকোয়ারমেন্টসগুলো দেখতে পারবেন। যেখানে প্রথমে যেটা বলছে এইজ আন্ডার 45 ইয়ার্স, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট তার বয়স অবশ্যই 45 বছরের নিচে হতে হবে। 45 বছর বা তার চেয়ে বেশি হলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। সেই সাথে সেকেন্ড যেটা বলছে যে স্কিল অ্যাসেসমেন্ট করা লাগবে। স্কিল অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা ব্যক্তি তিনি যে সার্টেন যে অকুপেশন লিস্টের অকুপেশনের দক্ষ বলে নিজেকে দাবি করছেন, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার কিছু ভেরিফিকেশন অথরিটি আছে, সেই ভেরিফিকেশন অথরিটিদের কাছে দক্ষতার কাগজপত্র প্রমাণ পাঠিয়ে, প্লাস হচ্ছে গিয়ে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটার সার্টিফিকেট, তারপর হচ্ছে আমি যে ইংলিশে দক্ষ অর্থাৎ আইএলসের যে সার্টিফিকেট, এই সবগুলো ডকুমেন্টস তাদের কাছে পাঠিয়ে স্কিল অ্যাসেসমেন্ট করিয়ে আনতে হয়। যদি সেই স্কিল অ্যাসেসমেন্টের রেজাল্ট আসে পজিটিভ, অর্থাৎ তারা যদি বলে যে হ্যাঁ আপনি অ্যাপ্লাই করার জন্য যে রিকোয়ারমেন্ট, সেই স্কিল রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করেন, তার মানে হচ্ছে যে আমার পজিটিভ স্কিল অ্যাসেসমেন্ট হয়েছে। সো সেই স্কিল অ্যাসেসমেন্টটা কারো থাকতে হবে। আর এখানে যেটা বলছিলাম যে আইএলসের যে রিকোয়ারমেন্টটা যে 6 লাগবে মিনিমাম, কিন্তু এই স্কিল অ্যাসেসমেন্ট অথরিটির মাধ্যমে যখন কেউ স্কিল অ্যাসেস করতে যাবে তখনই আসলে জানা যাবে যে পার্টিকুলার যে স্কিলের জন্য, যে দক্ষতার জন্য বা অকুপেশনের জন্য স্কিল অ্যাসেসমেন্ট করতে যাচ্ছেন, ওই পার্টিকুলার স্কিলের অ্যাসেসমেন্টের জন্য আইএলসের রিকোয়ারমেন্টটার কত। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা 6 বা 6 নিচেও হতে পারে, কিন্তু কিছু কিছু স্কিল আছে যেমন টিচিং, তারপরে হচ্ছে নার্সিং, এগুলোর জন্য হচ্ছে 8 বা 7 এরকম একটু হায়ার আইএলস স্কোর লাগে। দেন এটা বলছে যে মিনিমাম 65 পয়েন্টস। আসলে যে 65 পয়েন্টসের কথা আমি একটু আগে বলেছিলাম যে 65 পয়েন্টস হচ্ছে আসলে কারো এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন, তার অভিজ্ঞতা কত বছরের, তারপরে হচ্ছে তার ইংরেজির দক্ষতা, ইভেন তার যদি কোনো ফ্যামিলি মেম্বার অর্থাৎ হাজব্যান্ড যদি অ্যাপ্লিক্যান্ট হয় সেক্ষেত্রে ওয়াইফের, অথবা ওয়াইফ যদি অ্যাপ্লিক্যান্ট হয় সেক্ষেত্রে তার হাজব্যান্ডের যে অভিজ্ঞতা এবং ইংলিশ স্কোর, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এগুলোর উপরেও পয়েন্ট আছে। এই সবগুলো পয়েন্ট মিলিয়ে মিনিমাম যে 65 পয়েন্ট আসতে হবে সেটার কথা এখানে বলছে। আর কার কত পয়েন্ট আছে সেটা কিন্তু সে এখান থেকেই অ্যাসেস করতে পারবে। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে পয়েন্ট ক্যালকুলেটর। এই লিঙ্কে ক্লিক করে, লিঙ্কে গেলে জাস্ট একটা অনলাইন ফর্মের মতো, এই অনলাইন ফর্মে কোনো অ্যাপ্লিক্যান্ট তার ডিটেলস, তার অভিজ্ঞতার ডিটেলস যখন যে প্রশ্নটা করছে সেই কোশ্চেনগুলোর আনসার এখানে দিয়ে যদি সাবমিট করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তাকে ক্যালকুলেট করে বলে দিবে যে তার পয়েন্ট কত আসছে। দেন এরপরের যে রিকোয়ারমেন্টটা বলছে যে কম্পিটেন্ট ইংলিশ লাগবে। কম্পিটেন্ট ইংলিশ বলতে এটাকে হচ্ছে আইএলসে 6 স্কোরকে বলা হয়, যে আইএলসে ইচ ব্যান্ডে 6 এবং ওভারঅল অবশ্যই 6, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। তবে যেটা বলছিলাম যে কিছু কিছু অকুপেশনের জন্য আইএলসের রিকোয়ারমেন্টটা একটু হায়ার হতে পারে, সেটা হচ্ছে ওই অকুপেশনের যে স্কিল অ্যাসেসমেন্ট, সেই স্কিল অ্যাসেসমেন্ট অথরিটির কাছ থেকে জানতে পারবেন। দেন নেক্সট যে জিনিসটা বলছে যে মিট স্কিল রিকোয়ারমেন্ট, এটা আসলে সেই একই কথা যেটা বলছে যে যিনি অ্যাপ্লিক্যান্ট
তার অবশ্যই স্কিলড অকুপেশন লিস্টে যে অকুপেশনগুলো আছে সেই অকুপেশনের সাথে তার দক্ষতা, তার অভিজ্ঞতা, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এগুলো সব মিলতে হবে। আর এখানে অকুপেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, অভিজ্ঞতা এবং তার পড়াশোনা এই দুইটা কিন্তু একই বিষয়ে হতে হবে। অর্থাৎ ফর এক্সাম্পল, কেউ যদি চাকরি করছেন মার্কেটিং ম্যানেজার হিসেবে, তার অভিজ্ঞতা হচ্ছে মার্কেটিংয়ে, সেক্ষেত্রে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার পড়াশোনাও কিন্তু হতে হবে মার্কেটিংয়ে। অর্থাৎ অভিজ্ঞতা এবং পড়াশোনা দুটো ক্লোজলি রিলেটেড হতে হবে। তো এই স্টেট নমিনেশন এবং এর পরবর্তী যে প্রতিটা স্টেপ, এই প্রতিটা স্টেপও কিন্তু অনলাইন। তার মানে হচ্ছে কেউ যদি চান এই লিঙ্কগুলো দেখে, ওই ওয়েবসাইটগুলো দেখে প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রয়োজনীয় সব রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে অনলাইনেই পেমেন্টের মাধ্যমে এই সবগুলো স্টেপ ফুলফিল করতে পারবেন। এর জন্য বাইরে কোথাও যেতে হবে না, আপনাকে অ্যাম্বাসিতে যেতে হবে না, কোথাও যেতে হবে না। তারপরেও কারো যদি মনে হয় যে এই স্টেপগুলো একটু জটিল মনে হচ্ছে, ঠিকমতো বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই কেউ যদি চান ইমিগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে বেশ কিছু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কাছ থেকে রেজিস্ট্রেশন নেওয়া ইমিগ্রেশন এজেন্ট আছে যারা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারবে। তো বাংলাদেশে কারা রেজিস্টার্ড জেনুইন ইমিগ্রেশন এজেন্ট সেই লিস্টও কিন্তু একটা আছে। সেই লিস্টের লিঙ্ক আমি আমার আরেকটা ভিডিওতে, যে ভিডিওটা হচ্ছে ভিসা প্রতারণা বিষয়ে, সেই ভিডিওতে আমি এই লিঙ্কটা দেখিয়েছি। কেউ যদি তাহলে দর্শক আপনাদের বোঝার সুবিধার জন্য এই পুরো বিষয়টাকে একটু সামারি বা একটা সারাংশ করে দেয় আর কি। তো সাউথ অস্ট্রেলিয়া স্টেট নমিনেশন দিচ্ছে স্কিল মাইগ্রেশনের জন্য, যেখানে তারা একটা স্কিল লিস্ট পাবলিশ করেছে। সেই স্কিল লিস্টে যে স্কিল অকুপেশনগুলো আছে সেগুলোর সাথে যিনি অ্যাপ্লিক্যান্ট হতে চান তার প্রফেশনাল এক্সপেরিয়েন্স এবং তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এই দুইটা ম্যাচ করতে হবে কোনো একটা স্কিলের সাথে অকুপেশন লিস্টের। তাহলেই তিনি হচ্ছে ফার্দার প্রসেস করতে পারবেন। এবং এরপরে অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে বয়স 45 বছরের নিচে হতে হবে, আইএলসে মিনিমাম 6 পেতে হবে ইচ ব্যান্ডে, তবে কিছু কিছু অকুপেশনের ক্ষেত্রে তার চেয়ে একটু বেশি লাগতে পারে। আর সেই সাথে যিনি অ্যাপ্লিক্যান্ট তার অভিজ্ঞতা, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ইংরেজির দক্ষতা, এই সমস্ত সব বিষয়গুলোকে অস্ট্রেলিয়ার একটা অ্যাসেসমেন্ট অথরিটির কাছ থেকে স্কিল অ্যাসেসমেন্ট করিয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা ভ্যালিডেশন করিয়ে আনতে হবে। দেন অ্যাপ্লিক্যান্টের বয়স, অভিজ্ঞতা, তারপর শিক্ষাগত যোগ্যতা, ইভেন তিনি তার যদি হাজব্যান্ড বা ওয়াইফ তার সাথে অ্যাপ্লিক্যান্ট হিসেবে থাকেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার বয়স এবং তার ইংরেজির দক্ষতা, এই সমস্ত বিষয়গুলোকে ক্যালকুলেট করে একটা পয়েন্ট বানাতে হয়। সেই পয়েন্টে মিনিমাম 65 পয়েন্ট আসতে হবে। তো এই সবগুলো রিকোয়ারমেন্ট যদি কেউ ফুলফিল করতে পারে তাহলেই তিনি হচ্ছে এই সাউথ অস্ট্রেলিয়ার স্টেট নমিনেশনের থ্রুতে এখানে 491 ভিসায় আসতে পারবেন এবং পরবর্তীতে সপরিবারে এখানে স্কিল মাইগ্রেন্ট হিসেবে এখানে স্থায়ীভাবে থাকতে পারবেন। তো দর্শক, এটা ইউটিউবের একটা ছোট ভিডিও। এই ভিডিওতে আসলে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেগুলোর স্টেপগুলো খুব ডিটেলস দেখানোটা ডিফিকাল্ট। সেজন্য আমি যেটা করব, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এক্স্যাক্টলি কী কী ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য, প্লাস এই যে 65 পয়েন্টের কথা বলছিলাম মিনিমাম লাগে, সেই 65 পয়েন্ট আপনার আছে কিনা সেটা কিভাবে কেউ ক্যালকুলেট করবেন, এই বিষয়গুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস বলবো। তো নেক্সট ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, মনে হয় যে এটা ইনফরমেটিভ, আপনাদের কাজে আসবে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে এভাবে যে লাইক বাটনটা আছে সেটা প্রেস করে আমাকে এনকারেজ করবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের কাছে আসবো, সেগুলোর নোটিফিকেশন আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।